শ্রাবণকে সারপ্রাইজ দিতে এসে নিজে যে এত বড় সারপ্রাইজড হয়ে যাবে তা হয়তো কল্পনার বাইরে ছিল মেঘলার। শ্রাবণের সাথে থাকা মেয়েটাকে বিদায় দিলে একটা রিস্কায় উঠে চলে যায় সে। পেছন ফিরে হাত নাড়িয়ে শ্রাবণকে বাই জানাচ্ছে। শ্রাবণও এর ব্যতিক্রম নয়। রাস্তার অপর পাশে শকড হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা। খাবারগুলো হাত থেকে পড়ে যেতেই ওদিকে ফিরে তাকায় শ্রাবণ। হাত দিয়ে মুখটা চেপে ধরে দৌড়ে সেখান থেকে চলে যায় মেঘলা। শ্রাবণ পেছন থেকে ডাক দিতে দিতে দৌড়ে আসে মেঘলার দিকে। এই মেঘলা শোন, এই মেঘলা, আরে শোন না আমার কথাটা। শ্রাবণ পেছন থেকে হাত চেপে ধরতেই থেমে যায় মেঘলা। মেঘলা বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে শান্তভাবে বলল, হাত ছাড়ুন আমার। মেঘলা প্লিজ ভুল বুঝিস না, আমার কথাটা শোন। আপনাকে হাতটা ছাড়তে বলেছি, রাস্তার মাঝে সিন ক্রিয়েট করতে চাই না আমি। শ্রাবণ মেঘলার দুই কাঁধ শক্ত করে ধরে তার দিকে ফেরাতেই মেঘলা একটু সিটকে সরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় শ্রাবণের গালে। রাগে শরীরটা কাঁপছে মেঘলার, নিঃশ্বাসটাও বারবার ওঠানামা করছে। খবরদার, আপনার ওই নোংরা হাতে ধরবেন না আমায়। সি সি সি, আপনি যেমন মানুষ তার ধারণার বাহিরে ছিল। বাসায় কেউ নেই দেখে একটা মেয়েকে, সি সি সি। মেঘলার রাগের ঘোরে দেওয়া থাপ্পড়টা শ্রাবণের ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দেয়। সেদিকে কোনো খেয়াল নেই শ্রাবণের। শ্রাবণ আবারও মেঘলার হাত চেপে ধরতেই মেঘলা আবারও একটা চট দিয়ে বলে, আরেকবার আমায় টাচ করার চেষ্টা করবেন তো লোক জড়ো করব আমি। আর খবরদার, আমার পেছন পেছনে আসার চেষ্টা করবেন না আপনি। দুপুর 1:15 চারদিকে শোনা যাচ্ছে আজানের শব্দ। রাগে ফোঁসফোঁস করতে করতে বাড়িতে আসে মেঘলা। ধপাস করে বিছানায় বসে সে। রাগ কিছুতেই কমছে না আজ। প্রায় 10 মিনিট খাটের ওপর একপাশে ফ্লোরে পা ছেড়ে 2 পা দিয়ে চুলগুলো পেছনে নিয়ে ঝুঁকে মাথায় হাত দিয়ে বসে আছে মেঘলা। তবু উত্তেজনাটা কিছুতেই কমছে না তার। রাগের মাঝে চোখ বেয়ে যে অশ্রুকণা গড়িয়ে পড়ছে ওদিকে কোনো খেয়ালই নেই তার। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে এবার জোরে জোরে কেঁদে চলছে সে। খুব কষ্ট হচ্ছে আজ তার। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আজ, ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে তাকে। প্রায় 1 ঘন্টা পর ফ্রেশ হয়ে বের হয় মেঘলা। উপরে নিজেকে স্বাভাবিক করতে চাইল, ভেতরটা ফেটে যাচ্ছে তার। লোকটা কখনই তাকে ভালোবাসি বলেনি, তবু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আজ। খুব কষ্ট হচ্ছে লোকটার জন্য, খুব কষ্ট হচ্ছে আজ। সন্ধ্যায় বাসায় ফিরে শ্রাবণ ও মেঘলার বাবা মা। আজ ডিনারটা এখানেই হবে সবার। রাত তখন 9:30। ব্যালকনিতে বসে আছে মেঘলা। মায়ের ডাক শুনে রুমে তাকায় সে। আসছি আম্মু, তোমরা বসো গিয়ে। ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে খাবার টেবিলে শ্রাবণকে দেখে মেজাজটা চরম লেভেলের খারাপ হয়ে যায় মেঘলার। তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে চেয়ার টেনে বসে মেঘলাও। দুর্ভাগ্যবশত শ্রাবণের পাশের চেয়ারটাই খালি ছিল তখন। সবাই খাচ্ছে। শ্রাবণ প্লেটে খাবারগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করছে আর মেঘলার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসছে। মেঘলার মা আর সে শ্রাবণের প্লেটের দিকে তাকিয়ে বলে, কিরে মেঘলা, শ্রাবণ বসে আছে দেখছিস না, ওর প্লেটে খাবার বেড়ে দে। মায়ের কথায় একটু নাক কুচকায় মেঘলা। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে একটু অন্যরকমভাবেই খাবার তুলে দিচ্ছে শ্রাবণের প্লেটে। দেখে মনে হচ্ছে খাবার নয়, জেদ প্রকাশ করছে। শ্রাবণ একটু মেঘলার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, এভাবে দিলে কি খাওয়া যায়? ভালোবেসেও তো হাসি মুখে একটু দিতে পারিস। বলেই একটু মুচকি হেসে খাওয়া শুরু করে শ্রাবণ। পাশ থেকে কাজের মেয়েটা বলে ওঠে, দেন দেন আফা, এখন থেকে অভ্যাস থাকলে বিয়ের পর আর সমস্যা হবে না। বলেই মুখ লুকে হাসে সে। খাবারের মাঝখানে হঠাৎ এমন কথা শুনতেই একটু বিষম খায় দুজনেই। আরশি ও বৃষ্টি দুজন দুটি পানির গ্লাস দুজনের দিকে এগিয়ে দিল। হৃদ আর রাত একে অপরের দিকে তাকিয়ে একত্রে হেসে দিয়ে আবার খাওয়ায় মন দিল। কি ব্যাপার শ্রাবণ ভাই, আপনি এত রাতে রুমে? তা আবার দরজা বন্ধ করছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। শ্রাবণ কিছু না বলেই দরজা বন্ধ করে মেঘলার দিকে আসতে লাগলো। মেঘলা আবারও বলতে লাগলো, আমি কিন্তু এখন চিৎকার করব। আমাকেও কি ওই মেয়েটার মতো পেয়েছেন নাকি, যে যেখানে সেখানে যার তার সাথে? শ্রাবণ মেঘলার ঠোঁটে একটা আঙুল দিতেই থেমে যায় মেঘলা। শান্তভাবে বলে, আগে তো আরও গভীর রাতেও রুমে আসতে পারমিশন লাগতো না, আর এখন একদিনেই তোর পর হয়ে গেলাম। কারণ আপনি এখন আর আমার আগের শ্রাবণ ভাইয়া নেই। খুব খারাপ হয়ে গেছেন আপনি। শ্রাবণ আবারও থামিয়ে দেয় মেঘলাকে। এবার ফোন বের করে কাকে যেন ফোন দেয় সে। ফোন রিসিভ হতেই স্পিকার অন করে
মেঘলার সামনে ধরে শ্রাবণ। হ্যালো শ্রাবণ। হুম, কি করছিস এখন? কিছু না, শুয়ে আছি। দুলাভাইও কি আছে? হুম, আছে তো। ওহ, তাহলে মনে হয় রং টাইমে ডিস্টার্ব করলাম। তবে প্রয়োজন ছিল যে, কি করব বল। উফ, ভনিতা না করে বলতো, হঠাৎ এত রাতে কোনো সমস্যা? ফ্রি থাকলে একটু বারান্দায় যা, কথা আছে তোর সাথে। উফ, কি কথা যে বারান্দায় যেতে হবে। আসছি, এখন বল। আজ দুপুরে আমার বাসায় কেন এসেছিলি? কেন আবার? ছোটবেলার ফ্রেন্ড, এতদিন পর দেখা হলো, তুইও বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করছিলি। এখন এসব কি বলছিস পাগলের মতো, আজব। হুম, কিন্তু আমার প্রেয়সী দুপুরে তোর সাথে আমাকে দেখে এখন রুটির মতো ফুলে আছে, ওটাই কারণ। ও, তাই তো বলি, তো মেঘলাকে ফোনটা দিত। বলো, শুনছে। কিছুক্ষণ পর ফোনটা কেটে দিল শ্রাবণ। এবার বিশ্বাস হলো? মেঘলা চুপ করে আছে। শ্রাবণ একটা পিক মেঘলার দিকে দেখিয়ে বলে, এটা হলো ওদের ফ্যামিলি ফটো, এটা আরিয়া, এটা ওর স্বামী, আর এটা হলো ওদের মেয়ে। মেঘলা নিচের দিকে তাকিয়ে থেকে ছোট্ট করে বলে ওঠে, সরি, তখন না বুঝে থাপ্পড় দেওয়ার জন্য। শ্রাবণ এবার ফোনটা পকেটে নিতে নিতে বলে, সরিতে হবে না, আর আমি সরিও চাই না। এখনও গাল লাল হয়ে আছে, আমি এর শোধ নেব। শোধ নেবে কথাটা শুনতেই মেঘলা 2 হাত দিয়ে নিজের গাল ঢেকে ফেলে। শ্রাবণ একটু মুচকি হেসে বলে, ভয় পাস না, আমি মারব না, হাত নামা। গাল থেকে হাত নামিয়ে ঠোঁট ফুলিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে মেঘলা। শ্রাবণ একটু মুচকি হেসে বলে, থাপ্পড় কয়টা দিয়েছিলি মনে আছে? মেঘলা একটু অনুশোচনা নিয়ে বলে, 2টা। 2টা থাপ্পড়ে আমার গালে কটা আঙুল স্পর্শ করেছে? 10টা। তো এখন তোর পানিশমেন্ট হচ্ছে, প্রতিটা আঙুলের জন্য 5 মিনিট করে, 10টা আঙুলের জন্য 50 মিনিট আমায় চুমু খেতে হবে তোর। মেঘলা একটু অবাক হয়ে বলে ওঠে, নয়, হ্যাঁ। গালে হলে 5 মিনিট করে 50 মিনিট, আর ঠোঁটে হলে 2 মিনিট করে 20 মিনিট। নে, শুরু কর তাড়াতাড়ি। মেঘলা অন্যদিকে ঘুরে বলে, পারবো না, আমি কিছুতেই পারবো না। শ্রাবণ একটু রিল্যাক্স মুডে শুয়ে বলে, যতই দেরি করবি পানিশমেন্ট ততই বাড়বে, বাকিটা এবার তোর ইচ্ছে। মেঘলা একটা শুকনো ঢোক নিয়ে বলে, করতেই হবে তো? আমি কি তোর সাথে মশকরা করছি নাকি? এই শ্রাবণের গালে আজ পর্যন্ত কেউ থাপ্পড় মারার সাহস পায়নি, এমনকি আমার বাবা মাও কখনো দেয়নি। এই প্রথম তুই এই দুঃসাহস দেখালি। পানিশমেন্ট তো তোকে পেতেই হবে। ঠোঁট ফুলিয়ে বসে আছে মেঘলা, মনে মনে হাজারো কিছু বলে ফেলেছে শ্রাবণকে। শালা, গন্ডার, হাতি, মহিষ, উগান্ডা, ছাগলের 3 নম্বর বাচ্চা, ফাজিল, শয়তান, লুচ্চি। সময় আসুক আমারও তোর লুচ্চুগিরি ঠিকই বের করে ছাড়ব। আর না পারলে আমার নাম মেঘলা চৌধুরী না, ইয়া। শ্রাবণের ডাকে মনে মনে বকা বন্ধ করে কেঁপে উঠল মেঘলা। শ্রাবণ শান্ত গলায় বলে, কি হলো, শুরু করছিস না কেন? পানিশমেন্ট বাড়ানোর শখ হয়েছে নাকি? মেঘলা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। আমতা আমতা করে বলে ওঠে, পানি খাবো। তোর পাশেই তো গ্লাস ভর্তি পানি আছে। মেঘলা পাশে ফিরে দেখে 1 গ্লাস পানি একটা ফ্রিজ দিয়ে ঢাকা। এই পানির গ্লাসটা আবার এখানে আনতে গেলাম কেন কে জানে। মেঘলা একটু পানি খেয়ে নিল, আবারও শ্রাবণের দিকে তাকালো। বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। দরজার দিকে তাকিয়ে আগে হিসেব মিলিয়ে নিল দরজাটা খুলতে কতক্ষণ সময় লাগতে পারে। হিসেব শেষে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগে, চোখ বন্ধ করুন। শ্রাবণ চোখ বন্ধ করে নিল। মেঘলা আবারও বলে, চোখ খুলবেন না কিন্তু, চোখ খুললে আমার লজ্জা লাগবে। মেঘলা বিড়ালের মতো বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দিতেই খপ করে হাতটা ধরে নেয় শ্রাবণ। শ্রাবণের হ্যাঁচকা টানে তার বুকে এসে আঁচড়ে পড়ে মেঘলা। এখন একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে খুব কাছ থেকেই। শ্রাবণ এক হাতে মেঘলার কোমর জড়িয়ে ধরে নিল। শ্রাবণের স্পর্শে কেঁপে উঠল মেঘলা। এই প্রথম শ্রাবণের এতটা কাছে আসায় নিঃশ্বাসটা ওঠানামা করছে তার। শ্রাবণ খুব শান্তভাবে বলে, পালাতে চাইছিস না আমার থেকে? কতদূর যেতে পারবি পালিয়ে? মেঘলা চুপ করে আছে লজ্জা ভঙ্গিতে, চোখ দুটো নিচের দিকে নামিয়ে। শ্রাবণ মেঘলার মুখে আসা হালকা চিকন চুলগুলো কানের পিছনে গুজে দিল। হাত দিয়ে মেঘলার গালে স্লাইড করতেই শিউরে ওঠে মেঘলা। হঠাৎই আলতো করে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতেই জমে পাথর হয়ে যাওয়ার অবস্থা তার। কিছুক্ষণ পর মেঘলা জিজ্ঞাসা দৃষ্টিতে বলে, আমায় ভালোবাসেন শ্রাবণ ভাই? আমি তো বুঝি, তবুও একবার মুখ দিয়ে বলুন না, খুব শুনতে ইচ্ছে করছে। শ্রাবণ মেঘলাকে ছেড়েই উঠে দাঁড়ায়,
আচমকাই এমন হয়ে যাওয়ায় নিজের কাছেও নার্ভাস ফিল হচ্ছে তার। টপিক ঘোরাতে শ্রাবণ বলে, তোর কি এখনও ভালোবাসার বয়স হয়েছে? পিচ্চি মেয়ে, এসবের কি তুই বুঝিস, হ্যাঁ? শ্রাবণ পাশে থাকা পানির গ্লাসের পেছনে এক গ্লাস দুধও দেখতে পেল। দুধের গ্লাসটা হাতে নিয়ে বলে, দুধটুকু এখনো গ্লাসে কেন? মেঘলা মাথা নিচু করা অবস্থায় অভিমানী কণ্ঠে বলল, খেতে ইচ্ছে করছে না। দেখি কেমন ইচ্ছে করে না, বলেই মেঘলার দুই গালে আঙুল দিয়ে ধরে মুখে দুধের গ্লাসটা চেপে ধরল। ততক্ষণ ধরে রইল যতক্ষণ পর্যন্ত গ্লাসের শেষ ফোঁটাটুকু তার পেটে গেল। পানি খেয়ে গ্লাসগুলো ওখানে রেখে মেঘলাকে শুয়ে দিল শ্রাবণ। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, বলেই হনহন করে দরজা অবধি চলে গেল শ্রাবণ। এবার কি বুঝে ফিরে এলো, একটু মুচকে হেসে মেঘলার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি প্রিয়। আবারও অতীত ভেবে শ্রাবণের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরল মেঘলা। মাথার চুলগুলো আধা পাকা অবস্থা, গায়ে সাদা কাপড় অনেক আগে থেকেই, চোখে সোনালি ফ্রেমের একটা চশমা। শ্রাবণের ছবিটা বুকের সাথে জড়িয়ে চশমা খুলে চোখ মুছে নিল মেঘলা। আজ যে শ্রাবণের 20তম মৃত্যুবার্ষিকী। শ্রাবণ মেঘলার ছেলে মেহরাব ও মেয়ে মিমি। মেহরাব পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে দরজার পাশে এসে বলে, মা রেডি হয়েছ? মেঘলা চোখের পানি মুছে বলে, হচ্ছি। মিমি এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আমরা তো এখন বাবার সাথেই দেখা করতে যাচ্ছি মা, কেঁদো না মা, বাবার আদরটাও ঠিকভাবে মনে নেই, এখন তুমি কাঁদলে আমি কার কাছে যাব বলো? তোরা যা, আমি রেডি হয়ে আসছি। মেহরাব ও মিমি চলে গেল। মেঘলা ছবিটার ওপর আবারও হাত বুলিয়ে পূর্বের স্মৃতি ভাবতে লাগলো। দিনটা ছিল শুক্রবার, দুপুরে শুয়েছিল মেঘলা। হুট করে শ্রাবণ এসে তার মাথার পাশে বসে, হাতে 2টা শপিং ব্যাগ। মেঘলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল আলতো করে চুমু এঁকে দিতেই ঘুম ভাঙে মেঘলার। ভাইয়া আপনি? ওঠ, বের হব একটু। কোথায়? আরে বাবা, গেলে দেখবি তো, বলেই মেঘলার হাত ধরে টেনে তোলে শ্রাবণ। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে নেয়। এরপর রুমে এসে ব্যাগটা মেঘলার হাতে দিয়ে বলে, শাড়িটা পরে নে। বিকেলের ফুরফুরে বাতাসে একটা রিকশায় ঘুরছে দুজন। জায়গাটা কোনো ঘনবসতি নেই, খোলামেলা প্রকৃতি। এক পাশে খোলা মাঠ, আরেক পাশে নদী। মাঝখানে সুন্দর করে একটা নদী বয়ে গেছে। কিছু দূরে দূরে চটপটি, ফুচকা এইসবের দোকান। মানুষও আছে কিছু, হয়তো তারাও ঘুরতে এসেছে ছুটির দিনে। নদীর ধারে কাশফুলগুলো দোল খাচ্ছে হালকা বাতাসে। মেঘলা গায়ে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, আর কপালে ছোট্ট একটা নীল টিপ। কানের পাশে একটা লাল গোলাপ গাঁথা। তার পাশেই শ্রাবণ, নীল পাঞ্জাবি গায়ে আর পরনে একটা সাদা পায়জামা। দূর থেকে একটা ছেলে দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে, হাতে একটা ক্যামেরা। তাদের কাছে এসে বলে, ভাইয়া ভাবি আপনাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে, ভালো মানিয়েছে দুজনকে, পিক তুলবেন ভাইয়া, পিস মাত্র 5 টাকা। শ্রাবণ মুচকি হাসলো, বলল, আসো। অনেকক্ষণ ধরে প্রকৃতি উপভোগের সাথে ছবি তুলে যাচ্ছে দুজন। ফেরার পথে একটা বাচ্চা এসে দাঁড়ায় শ্রাবণের সামনে। ভাইয়া খুব খিদা লাগছে, 5টা টাকা দেন না, কিছু খাই। ছেলেটার হ্যাংলা পাতলা শরীর, চুলগুলো এলোমেলো। শ্রাবণ বসে ছেলেটার মাথায় চুলগুলো আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে বলে, খিদে লেগেছে তোমার? ভাইয়া দুপুরেও কিছু খাইনি। তোমরা এখানে মোট কয়জন আছো? ছেলেটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলে, সবাইরে খাইতে টাকা দিবেন? শ্রাবণ একটু হেসে বলে, নিয়ে আসো সবাইকে। ছেলেটা এক দৌড়ে চলে গেল। ফিরে আসলো 5-6টা ছেলের সাথে। মেঘলা বলে, সবাইকে কি করবেন? খাওয়াতে নিয়ে যাব। কোথায়? তেমন কিছু তো দেখছি না। পাশে কয়েকটা ছোট রেস্টুরেন্ট আছে, অত ভালো মানের না হলেও খারাপ না। ছেলেগুলোকে 2 হাতে আগলে হেঁটে হেঁটে তাদের সাথে যাচ্ছে শ্রাবণ। আর মেঘলা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ওইদিকে। শ্রাবণ পিছন ফিরে বলে, কি হলো, আয়। একটা রেস্টুরেন্টে ছেলেগুলোকে নিয়ে গেল শ্রাবণ। ছেলেগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে, আর ছেলেগুলোর প্রতি উদারতা দেখে শ্রাবণের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘলা। খাবার শেষে বিল পরিশোধ করে বেরিয়ে এলো তারা। ছেলেগুলোর হাতে কিছু টাকা দিয়ে বলে, সবাই মিলে রাতে আবার খেয়ে নিও। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল ছেলেগুলো, মুখে তাদের তৃপ্তিময় হাসি। প্রায় সন্ধ্যা। শ্রাবণ বৃষ্টি হেঁটে চলছে একটা পথ ধরে। এক হাত দিয়ে বৃষ্টিকে ধরে রাখে নিজের হাতে, আর হেসে বলে, আমার কারণে ছেলেগুলোর যদি আজ দিনটা ভালো কাটে তাহলে মন্দ কি? খাবার পেয়ে তাদের মুখের হাসিটা দেখেছিস? আর এই শহরের কিছু মানুষকে কোটি টাকা দিয়েও তাদের মুখে এই তৃপ্তিময় হাসিটা দেখতে পাবি না। কোটি কোটি টাকা পেয়েও
তাদের মুখে এই হাসিটা নেই, কারণ আধুনিকতার সাথে শহরটা নষ্ট হয়ে গেছে রে। শ্রাবণ আর মেঘলা বাসায় ফিরতে দেখে সন্ধ্যায় সবাই সোফায় বসে ভালোভাবে আড্ডা জমিয়েছে। যদিও ব্যাপারটা আড্ডার মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কী বিষয়ে আলোচনা চলছে। শ্রাবণ আর মেঘলা ভেতরে প্রবেশ করতেই বৃষ্টি এগিয়ে এসে মেঘলার কপালে চুমু দেয়, সাথে শ্রাবণেরও। দুজনকে একসাথে দাঁড় করিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, দুজনকে মানিয়েছে খুব, তাই না? পাশ থেকে আরশি বলে, আরে ভাবি, মানাবে না কেন? ওদেরকে কি তুমি আজকে নতুন দেখছো? আর সাধে কি আমরা সব কিছু তাড়াতাড়ি করছি? বৃষ্টি আরশিকে একটু ধমক দিয়ে বলে, এই ভাবি কি রে, এখন থেকে বেআইন লাগি তোমার। সোফা থেকে রাত একটা কাগজ এগিয়ে দেয় শ্রাবণের দিকে, দেখ তো লিস্ট ঠিকঠাক আছে কি না। শ্রাবণ কাগজের দিকে তাকিয়ে বাবাকে বলে, কিসের লিস্ট এটা? বিয়ের। শ্রাবণ নিসারের দিকে তাকিয়ে হেসে বলে, কি হলো বাবা, নিসারকে এত তাড়াতাড়ি বিয়ে করানোটা কি উচিত হবে? পাশ থেকে নিসার একটু হেসে বলে, এজন্যই লোকে বলে লম্বা মানুষের বুদ্ধি হলো হাঁটুর নিচে। তারা উপরের দিকে যত উঠতে থাকে তাদের বুদ্ধি নিচের দিকে তত নামতে থাকে। তোমাদের বিয়ে তা বুঝেও যত সব ন্যাকামি। নিসারের কথায় হেসে দেয় সবাই। শাড়ির আঁচল দিয়ে মুখ লুকিয়ে দৌড়ে উপরে চলে গেল মেঘলা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেঘলা, হাসি যেন থামছেই না আজ। একটু পরপর মুচকি হাসছে সে। আশ্চর্য, আজ এত হাসি আসছে কোথা থেকে? পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরতেই হাসি বন্ধ রেখে চুপচাপ হয়ে আছে মেঘলা। শ্রাবণ তার কাঁধে থুতনিটা রেখে ছোট্ট করে কামড় বসায় কানে, ফিসফিসি বলে ওঠে, আজ একটু বেশি খুশি মনে হচ্ছে একজনকে। শুনতাম পাত্রপক্ষ এসে বিয়ের কথা পাক্কা করার সময় কিছু মেয়েরা দরজা বন্ধ করে নাচে। আচ্ছা, আপনি কখনো কাউকে নাচতে দেখেছেন? দেখেছি তো। কাকে? এই যে আমার সামনে যে বিয়ের কথা শুনে মনে মনে লঙ্গি ড্যান্স দিচ্ছে। আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে বিয়ের কথা শুনে নাচবো। এত বিয়ের শখ নেই। না, শখ নেই তাই তো? যেমন আছি ভালো আছি। আচ্ছা দাঁড়া, এখনই বলে দিচ্ছি, বিয়ে আরও বছরখানেক পর করব। বলেই উল্টো দিকে হাঁটা ধরলেই মেঘলা পেছন থেকে হাত টেনে ধরে আবার নিজের দিকে ফেরায়। টি শার্টটা খামচে ধরে মুখের কাছে টেনে এনে ভিলেন স্টাইলে বলে ওঠে, একেবারে খুন করে ফেলবো। বিয়ে না করে আবার অন্যকে বাসায় আনার শখ খুব, তাই না? আচ্ছা ওসব বাদ, এখন একটা অনুরোধ রাখবেন? আমায় কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকবেন? একটু হেসে মেঘলাকে জড়িয়ে নেয় শ্রাবণ। মেঘলা শ্রাবণের বুকে কান রেখে হৃৎপিণ্ডের শব্দ শুনছে। শ্রাবণের বুকে মুখ ঘষতে ঘষতে একটা দুষ্টু বুদ্ধি চাপে মেঘলার মনে। শ্রাবণের বুকে জোরে একটা কামড় বসিয়ে দেয় মেঘলা, কিন্তু শ্রাবণের কোনো ব্যথার আওয়াজ শুনতে পেল না সে। এবার আরও জোরে চেপে ধরে, তবুও কোনো শব্দ পাচ্ছে না। মেঘলা মনে মনে ভাবছে, ভাই তুই কি দিয়ে তৈরি? মেঘলা মুখ তুলে শ্রাবণের দিকে তাকাতেই দেখে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে শ্রাবণের। মেঘলা একটু অভিমানী কণ্ঠে বলে ওঠে, লেগেছে খুব, তাই না? তাহলে ব্যথা প্রকাশ করলেন না কেন? তোর হয়তো ভালো লাগছিল তাই ডিস্টার্ব করিনি। বিয়েটা স্বাচ্ছন্দ্যভাবেই হয়েছে। সকালে মেহমানদের জন্য নাস্তা তৈরি করছে বৃষ্টি। কাল রাতে বিয়ে শেষে চলে গেছে সকলে। আজ বৌভাত এই বাড়িতে। যে দু একজন ছিল তাদের জন্য নাস্তা তৈরি করছে সে। একটু পর থেকে মেহমান আসতে শুরু করবে একে একে। ঘুমু ঘুমু চোখে বিছানা ছেড়ে উঠে রাত। কিচেনে এসে দেখে বৃষ্টি নাস্তা তৈরি করছে। কাজের মেয়ে ড্রয়িং রুমে সব গোছগাছ করছে। কিচেনে ঢুকে বৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি রেখে সামনে তাকিয়ে আছে রাত। বৃষ্টি হাতের কনুই দিয়ে একটা ধাক্কা দিয়ে বলে ওঠে, কি করছেন? ফ্রেশ হয়েছেন? টেবিলে গিয়ে বসুন, আমি নাস্তা দিচ্ছি। সমস্যা নেই, এখানে আসি, ভালোই লাগছে। জানতো বাড়ি ভর্তি মেহমান, যে কেউ চলে আসতে পারে। আসলে আসুক, আমার কি। জানতো এখান থেকে কেউ দেখে ফেললে বাণিজ্যের সব প্লাস্টিক হয়ে যাবে। আচ্ছা নাস্তা পরে দিও, আমি আগে দেখে আসি বাইরে সব ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা। সকালে সূর্যের আলো এসে রুমে প্রবেশ করতেই ঘুম ভেঙে যায় শ্রাবণের। ঘুম থেকে উঠতেই দেখে মেঘলা ঘুমিয়ে আছে তার বুকে। খুব মায়াবী লাগছে আজ তাকে। কে যেন বলেছিল ঘুমন্ত নারীর চেহারাই সবচেয়ে মায়াবতী। মেঘলার মুখে আসা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিয়ে মেঘলার দিকে তাকিয়ে আছে শ্রাবণ। মেঘলার হাতটা শক্ত করে চেপে ধরে থরথর করে কাঁপছে শ্রাবণ। আর বাইরে হয়তো বসে আছে, নয়তো পায়চারি করছে বাকি সবাই। মেঘলার চিৎকারে চোখ বন্ধ করে কাঁপছে শ্রাবণ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত দেখে চোখ খুলে দেখে তার প্রথম কন্যা সন্তান। এভাবেই চলছিল সব সুন্দরভাবে। শ্রাবণের এখন দুটা সন্তান,
একটা মেয়ের বয়স 6 আর একটা ছেলের বয়স 4 বছর। মামা মামা ভ্যাম্পায়ারের গল্পটা শোনাও না, কাল তো আম্মুর কারণে ঘুমিয়ে গেলাম। নিসারের কাছে গিয়ে তার পাশে বসে আদুরে গলায় আবদার করলো শ্রাবণের মেয়ে। ওসব শুনিস না মামা, ভয় পাবি রাতে। না না, আমি শুনবই। কি শুনবি মামুনি? চায়ের ট্রেটার সামনে রেখে এই কথাটা বলল মেঘলা। গল্প শুনবো মাম্মি, মামা খুব ভালো গল্প জানে। তখনই উপর থেকে ডাক এলো, কই গেলে তুমি, শুনছো? এই যে আসছি। তাদেরকে চা দিয়ে উপরে চলে গেল মেঘলা। নিচে আবার শুরু হলো মামা ভাগ্নির গল্পের আসর। টাইটা বেঁধে দাও তো। জানতাম, এর জন্যই তো ডাকবেন, দরকার ছাড়া কি আমায় ডাকা হয়, তাই না? তাই। এই তো বাধা হয়ে গেছে, সাবধানে যাবেন আর নিজের যত্ন নিয়েন। শ্রাবণ মেঘলার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। টেক কেয়ার মাই হার্ট। একটু মুচকি হাসলো মেঘলা, হেসে বলে, আসার সময় আমার জন্য গোলাপ আনতে যেন ভুলে না যান। কখনো কি ভুলে গেছি? না, তবু মনে করিয়ে দিতে ভালো লাগে আমার, তাই। আচ্ছা, আজ তোমার জন্য আরও একটা স্পেশাল গিফট আছে। তাই? কি? এখন বলবো না, প্লিজ বলুন না। আমি আবার কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারি না, জানেন না? জানি, তবে বলে দিলে কি আর মজা থাকে? আচ্ছা, অপেক্ষায় রইলাম। আচ্ছা বলেই মেঘলাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল শ্রাবণ। আজ একটু বেশি সময় ধরে নিজের সাথে রাখছে মেঘলাকে। কেন জানি আজ একটা অদৃশ্য টান অনুভব করছে সে। নিজের 2 সন্তানকেও আদর করে দিয়ে বেরিয়ে গেল শ্রাবণ। মেঘলা দরজা থেকে মুচকি হেসে হাত নাড়িয়ে বলল, সাবধানে যাবেন আর টাইমলি খেয়ে নেবেন। মেঘলাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে একে একে আলতো করে কপালে চুমু এঁকে দেয় শ্রাবণ। মামার কাছ থেকে গল্প শুনে দৌড়ে বাবা মায়ের কাছে গেল শ্রাবণের মেয়ে মিম। শ্রাবণ কোলে তুলে নেয় মেয়েকে। মেয়ের গালে একটা চুমু দিয়ে শ্রাবণ বলে, আজকে আনবো আমার আম্মুটার জন্য। মিম একটুও না ভেবে বলল, আজ অনেকগুলো চকলেট আনবে। আজ মামা আমায় খুব সুন্দর গল্প শুনিয়েছে, তাই মামাকে আজ অনেকগুলো চকলেট খাওয়াবো আমি। শ্রাবণ হেসে দেয়, আচ্ছা আম্মু, নিয়ে আসবো, এতগুলো নিয়ে আসবো। মিমকে কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে মেহরাব দাদির সাথে খেলনাগুলো নিয়ে খেলা করছে, আর রাত সোফায় বসে পত্রিকার চোখ বোলাচ্ছে কোথায় কোনো খবর পায় কিনা। মিমকে নামিয়ে দিয়ে বসে ছেলে মেহরাবের কপালে চুমু দিল শ্রাবণ। রাত ও বৃষ্টির কাছে গিয়ে বলল, আব্বু আম্মু আমি যাচ্ছি। রাত ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাবধানে যাস। বৃষ্টিও হাত বুলিয়ে বলল, যাচ্ছে বলতে নেই, বলতে হয় আসি। বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল শ্রাবণ। মেঘলা দরজার কাছ থেকে হাসি মুখে হাত নাড়ালো, মিমকে নিয়ে চলে গেল ভিতরে। এই মিম, এদিকে আয় তো। মিম নিসারের কাছে যেতেই নিসার মিমের কোলে মাথা রেখে বলল, মামার মাথাটা একটু টিপে দে তো। মেঘলা পাশে এসে বলল, কী হয়েছে এখানে? আর নিসার, তুই এই বাচ্চাদের সাথে থেকে বাচ্চা হয়ে গেছিস নাকি? তুই না এবার বিসিএস দিবি, পড়া নেই তোর? প্যারা দিস না তো আপু, আমি সব পড়ে অলরেডি ভেজে ফেলেছি, এখন শুধু রিভাইজ দেব। এটা বিসিএস যেমন তেমন ব্যাপার না, প্রচুর পড়তে হবে তোকে, পড়ে আরও ভাজতে হবে, যাকে বলে কড়া ভাজা। দুপুরে মেঘলা রান্না শেষে কাজের মেয়েটাকে বলল সব গোছগাছ করে রাখতে। তারপর মিম আর মেহরাবকে নিয়ে গোসল করিয়ে দাদা দাদির কাছে পাঠিয়ে দিল। নিজেও ফ্রেশ হয়ে কাপড়গুলো বারান্দায় শুকাতে দিল। রুমে এসে ফোনটা হাতে নিল। তখন বাজে বরাবর 2টা। শ্রাবণের নাম্বারে ফোন দেয় মেঘলা। হ্যালো, খেয়েছেন? এখনও খাইনি। কেন? অফিসিয়াস কাজের অনেক চাপ, এখন খেয়ে নেন। আচ্ছা নেব, এখন ফোন রাখি। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। টু। আর টেক কেয়ার। রাত তখন 9:30। ফোনের শব্দই রুমে আসে মেঘলা। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখে শ্রাবণের ফোন। ফোন রিসিভ করে বারান্দায় চলে যায় মেঘলা। 30 সেকেন্ড পর কানের কাছ থেকে ফোনটা ছুটে ফ্লোরে কয়েক লাফ দেয়। মুহূর্তে চোখ দুটো ঝাপসা হয়ে চারপাশটা এলোমেলো হতে শুরু করে। ফোনটা হাতে নিয়ে বাবা দৌড়ে চলে যায় ড্রয়িং রুমে। রাতের দিকে ফোনটা এগিয়ে দেয় মেঘলা। কিছু বলতে চেয়েও মুখ দিয়ে বের হচ্ছে না মেঘলার। রাত ফোনটা হাতে নেয়। সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে রাত। বৃষ্টি বারবার অনুরোধ করছে কি হয়েছে বলার জন্য। রাত বসা থেকে উঠে উত্তেজিত হয়ে বলে ওঠে, তোমরা থাকো এখানে, এখনই হাসপাতালে যেতে হবে। পাশ থেকে বৃষ্টি রাতের হাত ধরে বলে ওঠে, হাসপাতালে কেন? কার কি হয়েছে বলেন না প্লিজ, এসে বলবো তোমাকে। বলে হাঁটা ধরে রাত। পেছন থেকে মেঘলা ডেকে বলে ওঠে, বাবা আমিও যাব। আচ্ছা চলো, আর তুমি টেনশন নিও না, মেহরাব ও মিমকে দেখে রেখো। বৃষ্টির দিকে তাকিয়ে বলে রাত। গাড়ি ছুটছে নির্দিষ্ট এক গন্তব্য ধরে।
রাত পাশ থেকে ড্রাইভারকে তাড়া দিচ্ছে দ্রুত যাওয়ার জন্য। আর নিসারকেও ফোন দিয়ে বলে তাড়াতাড়ি হাসপাতালে আসতে। হাসপাতালের নাম বলে দেয় রাত। শ্রাবণের গাড়িটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে রাস্তার এক পাশে, ধোঁয়া উঠছে গাড়ি থেকে। আর তার পাশে দাঁড়িয়ে আছে মালবাহী ট্রাকটি। ইমার্জেন্সিতে নিয়ে গেল শ্রাবণকে। বাইরে মাথায় হাত দিয়ে বসে আছে রাত, চোখ দিয়ে বেয়ে পড়ছে জল। হয়তো মনে মনে একটাই চাওয়া, আমায় নিয়ে গিয়ে হলেও আমার ছেলেকে ফিরিয়ে দাও খোদা। নিসারকে ধরে কেঁদে চলছে মেঘলা, যাকে বলে হেসকি তোলে কাদা। বল না ভাই, ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? বল না ভাই, ওর কিছু হয়নি তো? বলেই আবার কাঁদতে শুরু করে মেঘলা। নিসার মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না আপু, আল্লাহর ওপর ভরসা রাখ, তিনি যা করে ভালোর জন্যই করে। রাত তখন 2:15। ভেতর থেকে একজন ডাক্তার বেরিয়ে আসলেন। ডাক্তারকে দেখে রাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার দিকে। ডাক্তার মাস্কটা খুলে ব্যথিত চোখে তাকায় রাতের দিকে। সরি আঙ্কেল, আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেও কোনো আশার আলো দেখতে পাইনি। শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হলাম। উই ক্যান নট সেভ ইউর সন। সরি আঙ্কেল। কাঁদতে কাঁদতে ধপাস করে বসে যায় রাত। দেখুন আঙ্কেল, ভেঙে পড়বেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অপর পাশে আর কিছু বলার আগে জ্ঞান হারায় মেঘলা। ঢলে পড়ে যেতেই নিসার ধরে ফেলে তাকে। সকাল 8টা, সারা বাড়িতে কান্নার রোল। শ্রাবণের মা বৃষ্টি এই নিয়ে 3বার জ্ঞান হারিয়েছে। রাত ছেলের মাথার পাশে বসে নীরবে কেঁদে চলছে। আর মেঘলা তো সেই রাতে জ্ঞান হারিয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। স্লাইন দিয়ে রাখা হয়েছে তাকে। শ্রাবণের মেয়ে মিম দাদার পাশে দাঁড়িয়ে চারপাশে তাকাচ্ছে। হয়তো এখনও বুঝে উঠতে পারিনি কি হয়েছে এখানে। মেহরাব মিমের পাশে এসে জামা টানতে টানতে বলে, আপু আপু, সবাই কাঁদছে কেন? জানি না রে, বাবাই ঘুমাচ্ছে আর সবাই কাঁদছে। এই তো বাবাই ঘুমিয়ে আছে। দেখ না আপু, এতক্ষণ বেলা হয়ে গেছে, বাবাই এখনও আমাকে কোলে নিয়ে আদর করেনি, এখনও ঘুমাচ্ছে। এক কাজ কর, বাবাইকে আমরা ডেকে দেই, দেখবি আমরা ডাকলে বাবাই উঠে যাবে। মিম মেহরাবকে ধরে বলে, না না, ডাকিস না, মামাইয়ের ঘুম ভেঙে যাবে। মামাই ঘুম থেকে উঠলে আমাদের কোলে নেবে, দেখিস। রাত এবার মেহরাব ও মিমকে বুকে নিয়ে জোরে কেঁদে বলে, হে আল্লাহ, কেন আজ 2টা অবুঝ শিশুকে এতিম করলে তুমি? ছেলে মেহরাবের ডাকে বাস্তবে ফিরে আসে মেঘলা। শ্রাবণের ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখের পানি স্রোত বেয়ে গেছে শরীর দিয়ে তা হয়তো খেয়ালই নেই তার। ছবিটা অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখে সাদা কাপড়ের আঁচল দিয়ে ছবিটা মুছে নিল মেঘলা। আর কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিটা টেবিলে রেখে ছেলের ডাকে চলে যায় মেঘলা। রুম থেকে বের হওয়ার আগে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মেঘলা। কারণ ভেতরে যতই ভেঙে পড়ুক না কেন, বাহিরে জোর করে হলেও তাকে হাসি খুশি থাকতে হবে। গাড়ি এসে থামে কবরস্থানে। গাড়ি থেকে নেমে বাবা ও দাদার কবরগুলোর পাশে গিয়ে দাঁড়ায় মেহরাব। বাবার আদর তেমন একটা না পেলেও দাদার আদর পেয়েছে সে। এই তো বছর 3 আগে দাদাও চলে গেছে তাদের ছেড়ে। সবাই মিলে কবর জিয়ারত করে নিল। ফেরার পথে মেঘলা বারবার ফিরে তাকাচ্ছে সেই কবরগুলোর দিকে, কারণ এখানে যে তার খুব আপনজনেরা ঘুমিয়ে আছে। চোখের সামনে ভেসে উঠছে বারবার শ্রাবণের ছবি। মনে হচ্ছে এই কবরের কাছ থেকে শ্রাবণ মুচকি হেসে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে তাদের। এবার শব্দ করে কেঁদে উঠে মাটিতে বসে পড়ে মেঘলা। আজ যদি আমিও আপনার সাথে ওই অন্ধকার ঘরে থাকতে পারতাম, আমি যে এখনও আপনাকে সে আগের চেয়েও বেশি ভালোবাসি। সমাপ্ত। আমি কিছু বলবো না, আজ শুধু আপনাদের মতামতগুলোই দেখব। যারা এই গল্পের 3টে সিজনই পড়েছেন এবং ভিডিওটা দেখেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি অবিরাম ভালোবাসা। সব গল্পের এন্ডিং হ্যাপি হয় না, মৃত্যুতেও কিছু গল্পের পরিসমাপ্তি ঘটে, হ্যাপি এন্ডিং। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।